আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে দেখতে পাবে ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের চতুর্থ অধ্যায়টি, যে চতুর্থ অধ্যায়তে প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বনের যৌগ অবস্থান। শুরু করার আগে সেই একই কথা, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড ফলো চ্যানেল। তো জয় মা বান্দি। তো এখানে সর্বপ্রথম যেখানে আমরা কার্বনের যৌগের অবস্থানটা দেখব, এখানে তোমরা দেখতে পাচ্ছ কার্বন আমাদের দুটো ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে মুক্ত অবস্থায় কার্বন পাওয়া যায়, আর একটা হচ্ছে বিভিন্ন মৌলের মধ্যে যুক্ত অবস্থায় কার্বন পাওয়া যায়। তার থেকেও বড় কথা হচ্ছে কার্বন জিনিসটা কি, সেই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে যে কার্বন জিনিসটা কি। তো কার্বন হচ্ছে আমাদের একটা মলিকিউলস বা পরমাণু বিশেষ, বা যেটি পরবর্তী পর্যায়ে, অবশ্যই আমরা জানি যে পরমাণু পরবর্তী পর্যায়ে কি হয়, অণু তৈরি করে। তো সেই জিনিসটাই হলো কার্বন। তো এই কার্বন কত নম্বর পজিশনে আছে চলো দেখে নেওয়া যাক। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6 নম্বর পজিশনে রয়েছে। তো এবার সেই কার্বনের যোজ্যতা হচ্ছে 4। কার্বনের যোজ্যতা এই জন্য দেখেছো এখানটায় কার্বন হচ্ছে চতুর্যোজী, কার্বনের যোজ্যতা হচ্ছে 4। আমরা জানি যে যোজ্যতা হচ্ছে সম্পূর্ণ বহিস্থ কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যা থাকে এবং সেটির অষ্টক পূর্তির জন্য, অষ্টক পূর্তি মানে কি, কার্বনের যেটা বাইরের যে সংখ্যাটা রয়েছে ইলেকট্রনের সেটা হতে পারতো 8, কিন্তু সেখানে 8টার জায়গায় 4টে থাকে, সেই 4টে থেকে 8টা হতে পারে, ওই জন্য এটি একটি সমযোজী পদার্থ। এখানে সমযোজী যৌগ হওয়ার জন্য এটা হতে পারতো 8টা, সেই জন্য এখানে চতুর্যোজ্যতা থাকে। তো এইবার কি হয়েছে, এই চতুর্যোজ্যতার জন্য এ অনেকের সঙ্গে যুক্তও থাকতে পারে, আবার মুক্ত অবস্থাতেও থাকতে পারে। তো দেখো এই কার্বনের যে জিনিসটা মুক্ত অবস্থায় আছে, সেখানে আমরা কি পাই, হিরে পাই, কোক পাই, গ্যাস কার্বন পাই, গ্রাফাইট পাই। এবার এই যে এই জিনিসগুলো রয়েছে, এগুলো কি করে পেলাম? দেখো আজ থেকে বহু বহু যুগ আগে যখন কিছু পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল, সে ভূমিকম্প বলো, উল্কাপাত বলো, এই সমস্ত কারণবশত পৃথিবীতে গাছপালা, মাটি ধসে পড়ে, এবং ধসে পড়ার ফলে সেসব গাছপালা মাটির ভিতরে ঢুকে যায়, এবং পরবর্তী পর্যায়ে অতিরিক্ত চাপে এবং তাপে হিরে, কোক, গ্যাস কার্বন, গ্রাফাইট ইত্যাদি প্রস্তুত হয়। এরপরে বিভিন্ন মৌলের সঙ্গে উপস্থিত আছে, বিভিন্ন মৌলের সঙ্গে যৌগরূপে কিভাবে উপস্থিত আছে দেখো। অপরিহার্য কিছু হচ্ছে কার্বন। কেন? তার কারণ কার্বন ছাড়া হাইড্রোকার্বন, কার্বন ছাড়া কিছু জৈব কার্বন, কার্বন ছাড়া এই জিনিসগুলো চলবেই না। যেমন ধরো প্রোটিন, কার্বোহাইড্রেট, ডিএনএ, আরএনএ, সেলুলোজ ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো তো কার্বন ছাড়া চলবেই না। আবার অন্যান্য নানান যে সমস্ত অণু, যেমন ধরো লিপিডের অণু, এটিপির অণু, এই সমস্ত জিনিসগুলো তো কার্বন ছাড়া চলবেই না। এই সমস্তগুলোর মধ্যেও কিন্তু কার্বন রয়েছে। এছাড়াও দেখো কিছু কিছু খনিজ পদার্থ, যেমন ধরো মার্বেল, ডোলোমাইট, চুনাপাথর, ক্যালামাইন, ম্যাগনেসাইট, এই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু কার্বন রয়েছে। যেমন ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, জিঙ্ক কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এই সমস্তগুলো কিন্তু রয়েছে। এর পরবর্তী পর্যায়ে আমরা চলে আসবো কি, এই যে দেখতে পাচ্ছ টুকরো পাতা যেখানে আছে, এই বায়ুমণ্ডলে কার্বন থাকে, কার্বন কণা সর্বত্র ছড়িয়ে রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো চক্রাকারে আছে। কার্বন চক্র কাকে বলে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো কি বাস্তবে কি, এই যে কার্বন, এই কার্বন, এই যে খনিজ আকরিক থেকে কার্বন বেরিয়ে আসে, সেই কার্বন পড়ে, সেই কার্বন পড়ার পরে আবার সেই কার্বন কণা রূপে বাইরে বেরিয়ে আসে, বায়ুমণ্ডলে ফিরে যায়, আবার বায়ুমণ্ডল থেকে ফিরে গিয়ে সেই কার্বন আবার কোনো কারণবশত কার্বনগুলি খনিতে রূপান্তরিত হয়ে খনিজ পদার্থে ফিরে আসে, সেই খনিজ পদার্থে ফিরে এসে খনিজ আকরিক থেকে আবার আমাদের কাছে ফিরে আসে। এটাকেই বলা হয় কার্বন চক্র। এবার দেখো কার্বন চক্রের প্রথম ধাপ, দেখো পরিবেশে কার্বন ডাই অক্সাইডের কার্বনের অপসারণ। এই যে পরিবেশে যে কার্বন ডাই অক্সাইড আমরা পাচ্ছি, এই পরিবেশে কার্বন ডাই অক্সাইড থেকে বাতাসের কার্বন ডাই অক্সাইডের আবদ্ধীকরণ। দেখো সর্বপ্রথম একটা কথা বলি, যে কার্বন ডাই অক্সাইড বাতাসে থেকে সংগ্রহ করার সব থেকে ফার্স্ট কাজটাই হচ্ছে সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষের মাধ্যমে সবুজ যে ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ সম্প্রদায় বা সবুজ ক্লোরোফিলযুক্ত ব্যাকটেরিয়া সম্প্রদায় বা ক্লোরোফিল আছে যাদের যাদের, তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই সালোক সংশ্লেষ ঘটে। তো এই সালোক সংশ্লেষ ঘটলে তাদের মধ্যে কি হয়, এই কার্বনের আত্মীকরণ ঘটে। দেখতে পাচ্ছ কার্বনের আত্মীকরণ ঘটে, এবং এটা সূর্যালোকের উপস্থিতিতেই ঘটে। সেই কারণবশত তাদের মধ্যে কি কার্বন মনোঅক্সাইড, কিছু কিছু ব্যাকটেরিয়া অবাজীয় জীবের মধ্যে কার্বন মনোঅক্সাইড, আবার কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে, আবার যখন দেখতে পাচ্ছ যে গাছের মধ্যে হচ্ছে, গাছের মধ্যে আমরা জানি কি গ্লুকোজ তৈরি হয়। এবার গ্লুকোজের সংকেত কি C6H12O6, তাই না? গ্লুকোজের সংকেত এখানে দেখো C6 রয়েছে, যে C6টা হচ্ছে আমাদের কার্বন, আর এখানে হাইড্রোজেন রয়েছে, তাহলে হাইড্রোকার্বন বলা যেতে পারে C6H12O6, এটা গ্লুকোজ। এবার দেখো সামুদ্রিক যে প্রাণী রয়েছে তাদের খোলক গঠন করা, এবার তাদের যে খোলকটা গঠন করবে, আমরা সবাই জানি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে সাধারণভাবে তাদের খোলকগুলো গঠিত হয়। যে আমাদের এই যে শাঁখ রয়েছে, ধরো আমাদের যে শামুক রয়েছে, এই সমস্ত কিছু, তো
এবারে শামুক, ঝিনুক, সাল জাতীয় প্রাণীদের দ্রবীভূত জলের মধ্যে থাকা কার্বন ডাই অক্সাইডকে কি করে, শোষণ করে নেয় এবং তাদের প্রত্যন্তরে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়ে যায়। আবার ধাতব কার্বনেট কিছু রয়েছে, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এইগুলো কিন্তু বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডকে ডাইরেক্ট শোষণ করতে থাকে। ঠিক আছে, এবার এই যে চুনাপাথরের গুহায় ক্যালসিয়াম কার্বনেট এইগুলো দিয়ে তৈরি হয়। এখানে দেখো, এখানটা কিন্তু একটি পরীক্ষায় প্রশ্ন আসার মতো আছে, যেটা হচ্ছে কি স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট। এই যে স্ট্যালাকটাইট দেখছো আর স্ট্যালাগমাইট দেখছো, এইখানটায় কিন্তু আছে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে চুনা পাথরের গুহায় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয় এই দুটি জিনিস, এবং ওপর থেকে ঝুলন্ত স্তম্ভগুলি স্ট্যালাকটাইট আর নিচ থেকে ওঠা স্তম্ভগুলি হলো স্ট্যালাগমাইট। এটা কিন্তু পরীক্ষায় আসে। বৃষ্টির সময় কার্বনেট গঠন, যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় কার্বন ডাই অক্সাইড কিন্তু কার্বনিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। বৃষ্টির সময় বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু H2CO3 উৎপন্ন করে দেয়। এইবার এই যে উৎপন্ন করা জিনিসটা কার্বনিক অ্যাসিড, সেটা ভেঙে গিয়ে বাইকার্বনেট আয়ন উৎপন্ন করে, এবং সেই বাইকার্বনেট আয়নের মধ্যে এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা কিন্তু অদক্ষিণীয়। এর পরবর্তী পর্যায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, পরিবেশের মধ্যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড এবং মিথেন, এটা CH4 যেটা রয়েছে, CH4টা হচ্ছে মিথেন। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে মিথেনটাকে অনেকেই আছে এই রকম করে লিখে বসে, কিন্তু এরকম করে মিথেনটা লিখলে অনেক টিচার আছেন যারা কিন্তু কেটে দিতে পারেন। তো মিথেনটাকে লিখতে গেলে অনুগ্রহপূর্বক এইভাবে মিথেনটাকে লিখবে, এইটা কিন্তু পার্টিকুলার মিথেন লেখা, এইটা কিন্তু নয়। তো এই হচ্ছে মিথেন লেখা। তো এরবার যেটা দেখবে যে জীবের যে শোষণ, খাদ্যের যে জারণ, কার্বনের যে ডাই অক্সাইডের উৎপাদন, এটা আমরা দেখব। এটা আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি কি, জীব যখন শোষণ চালায় আর খাদ্যের যখন জারণ চালায়, তখন কি হয়, তখন হচ্ছে বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড ছাড়ে। অর্থাৎ আমরা যখন দেখবে শ্বাস গ্রহণ করি আর নিঃশ্বাস ত্যাগ করি, তখন আমরা বাতাস থেকে কি গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন গ্রহণ করার পর আমরা কি করি, সেটাকে আমরা কার্বনটাকে গ্রান্ট করা অর্থ হলো কি, আমরা যে খাবারটা নিচ্ছি, খাবারের মধ্যে যে কার্বনটা আছে সেটাকে নেওয়ার পরে আমরা বাতাসে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই। ঠিক আছে, আবার এটা তো আমরা করি, আবার কিছু গাছ যারা কি করে, রাত্রেবেলা তারা কিন্তু শোষণ কার্য চালানোর সময় কার্বন ডাই অক্সাইড রিলিজ করে। এই জন্যই বলে রাত্রেবেলা গাছের গোড়ায় ঘুমাতে নাই। ঠিক আছে, রাত্রেবেলা কিন্তু গাছ কার্বন ডাই অক্সাইড রিলিজ করে। আবার দেখো, যে সমস্ত গাড়ি ঘোড়াগুলো চলে পেট্রোল জাতীয় জিনিসে, তাদের যে পেট্রোল জিনিসগুলো বা জ্বালানিগুলো ব্যবহার হয়, পেট্রোল জাতীয় জ্বালানিগুলো ব্যবহার হয়, সেখানেও কিন্তু কার্বনের জ্বালানি আছে, এবং সেই কার্বনগুলো জলে, এগুলো হাইড্রোকার্বন, জলে মিথেন হতে পারে, গ্যাসোলিন হতে পারে, যা জিনিসপত্র তার মধ্যে কার্বন আছে জলে। তো সেখান থেকে কিন্তু আমাদের যেটা মেন রিলিজ হয়, আমাদের কার্বন মনোঅক্সাইড কিন্তু রিলিজ হয়, খুব বিষাক্ত গ্যাস। এবং মৃতদেহ থেকে ব্যাকটেরিয়া ও ছত্রাকের মাধ্যমে জৈব পচন বস্তু অন্যান্য পরিবর্তন। এবার দেখো, এই যে ভাত, ডাল, রুটি ইত্যাদি, মৃত জীবদেহ, মৃত প্রাণী, এমনকি মৃত মানুষ, এই সমস্ত কিছু থেকে একটা খুব বড় গ্যাস, একটা খুব বড় বায়বীয় পদার্থ বাতাসে কিন্তু বেরোয়। যেটা বেরোয় সেটা হচ্ছে কি, সেটি হলো মিথেন। তো এই মিথেন আমাদের বাতাসের মধ্যে বেরোয়। তো এটা একটা অন্যতম গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, এখানের মধ্যে বলে রাখা হলো যে এখানে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড এবং মিথেন, এই তিনটেই কিন্তু গ্রিন হাউস গ্যাস রূপে বিবেচিত। কিন্তু এখানের মধ্যে মিথেন অন্যতম একটি গ্রিন হাউস গ্যাস রূপে বিবেচিত, তার কারণ মিথেনটা সর্বাধিক বেশি এখানে আমাদের উৎপন্ন হয় এবং সব থেকে বেশি ক্ষতিও করে। এই জন্য এটি একটি গ্রিন হাউস গ্যাস হিসেবে বিবেচিত। অর্থাৎ কি, এটা বায়ুমণ্ডলে একটা চাদরের মতো কাজ করে, অর্থাৎ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। তার কারণ যে সূর্যের আলো এসে উপস্থিত হয় ভূপৃষ্ঠ পর্যন্ত, সেই আলোক তরঙ্গ অতি ক্ষুদ্র হয় এবং সেক্ষেত্রে সেটি ভূপৃষ্ঠে চলে আসে, উত্তপ্ত হয়ে যায়। কিন্তু পরে তাপীয় তরঙ্গ আলোক তরঙ্গের থেকে বড় হওয়ায় এই মিথেনের চাদর বা কার্বন ডাই অক্সাইডের চাদরকে ভেদ করে বাইরে যেতে পারে না। এর ফলে কি হয়, গোটা পৃথিবী বা বায়ুমণ্ডল ক্রমাগত উত্তপ্ত হতে থাকে। একেই বলা হয় গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস সিস্টেম বা গ্রিন হাউস এফেক্ট। এখানে গ্রিন হাউস কথাটা এসেছে কিসের জন্য? শীতপ্রধান দেশেতে সবুজ ঘর তৈরি করে, কাঁচের সবুজ ঘর তৈরি করে, ঠিক এইভাবেই গরম দেশের শাকসবজি চাষাবাদ করা হয়। সেই কারণবশত এই নামটি দেওয়া হয়েছে গ্রিন হাউস। এবং এতে যেহেতু এই গ্যাসটি কাজ করে, এই জন্য মিথেনের গ্যাসের নাম গ্রিন হাউস গ্যাস।
তো তারপরে আমরা দেখি যে মানুষের জ্বালানি ও দহন, সিমেন্ট তৈরি, দাবানল, অগ্নুৎপাত ইত্যাদি। তো এই সমস্ত কারণবশত আমাদের হাজার হাজার টন করে কি তৈরি হয়, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে, তেল, কাঠ, কয়লা, গ্যাস এই সমস্ত কিছু জ্বালানির জন্য। এছাড়া কি হয়, পোড়া চুন এই সমস্ত কিছু তৈরির জন্য এখানে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, সেখান থেকে কি ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় আর কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। এছাড়া এই যে কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো হয়। সমুদ্রে শোষিত কার্বন ডাইঅক্সাইডের মুক্তি। সমুদ্র কিন্তু বিজ্ঞানীদের মতে দেখছো যে কাজকর্মের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড বেশ খানিকটা অংশ শুষে নেয় সমুদ্রের জল। এর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ততটা বাড়তে পারে না। পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড শোষণকারী অ্যালগি বা শ্যাওলা কার্বন ডাইঅক্সাইড শোষণ বা ব্যবহার করার ক্ষমতা আগামী দিনে কমতে থাকে বা এটার আশঙ্কা করা হচ্ছে। এর জন্য কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ গ্যাস। এর আগেও আমরা বলে দিলাম যে এটাও একটা গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস, এটাও একটি গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে সামুদ্রিক যে খোলকগুলো রয়েছে প্রাণীর, সেই সামুদ্রিক প্রাণীর খোলকগুলোর দহন। তো দেখো, যার মধ্যে আমাদের কার্বন রয়েছে বা কার্বনেটেড কোনো কিছু মলিকিউলস আছে, তাকে যদি আমরা পোড়াই তো সেটা তো আমাদের বাতাসে কি করবে, কার্বন ছাড়বে। আর যখন কার্বনটা বাতাসে ছাড়বে তো সে যখন আমাদের অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবে তো সে তো আমাদের কার্বন ডাইঅক্সাইড দেবেই দেবে। তো সেখানে সেই ঝিনুকের মৃত্যুর পর তার প্রয়োজনে খোলকগুলিকে পোড়ায় এবং বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড মিশে যায়, সেহেতু মিশবেই।